স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠি বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। সেজন্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ইতিমধ্যে জনবল বৃদ্ধি সহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আলোচনা করে অতীতের ঐতিহ্যবাহী যে কোনো একটি পোশাক পুলিশ বাহিনীতে ফিরিয়ে আনা হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পদক বিতরণ করেন। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের আচরণ হতে হবে মানবিক ও আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। মনে রাখতে হবে, চেইন অফ কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্বই একটি বাহিনীর শক্তির মূল ভিত্তি। জ্বালানি তেলের সংকটে দেশের সব জায়গায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অবশেষে মিলছে যৎসামান্য তেল। এতে চাহিদা পূরণ না হলেও সাময়িক কাজ চলছে। এদিকে জ্বালানি তেলের সরবরাহ ঠিক রাখতে ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। যানবাহনে দীর্ঘ লাইন পেরিয়ে নিতে হচ্ছে জ্বালানি তেল। এর জন্য অপেক্ষা কয়েক ঘন্টা, অথচ মিলছে না পর্যাপ্ত পরিমাণে। এমনই অভিযোগ রাজশাহীর মোটরসাইকেলের চালকদের। একদিন বিরতিতে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেয় মোটরসাইকেলের এমনই দীর্ঘ সারি। নগরীর তালাইমারি, কুমারপাড়া, শিরোইল, কাশিয়াডাঙ্গা ও শালবাগান এলাকার বেশ কয়েকটি পাম্পের চিত্র একই। তবে পেট্রোল পাম্পে প্রশাসনের কোনো তৎপরতা নেই। খুলনার পদ্মা, মেঘনা ও যমুনার তেল ডিপো থেকে ২১ জেলার ৪৬৫টি পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ করায় পাম্পগুলোতে ছিল উপচে পড়া ভিড়। রেশনিং পদ্ধতিতে তেল দেয়ায় একাধিকবার তেল নেওয়ার অভিযোগ রয়েছে। তেল না হলে তো আমরা অফিস করতে পারতেছি না, অফিসে যেতে সমস্যা হচ্ছে, সিরিয়ালে দাঁড়ায় তেল নিতে হচ্ছে। তো সন্ধ্যার সময় তেল পাচ্ছি তো রাত্রে পাচ্ছি না, আবার সকালে পাচ্ছি তো বিকেল দুপুরে পাচ্ছি না। মৌলভীবাজারে জ্বালানির তেলের তীব্র সংকটে বিপাকে পড়েছেন যানবাহনের চালকেরা। বিভিন্ন পাম্পে ঘুরে আর দীর্ঘ লাইনে অপেক্ষার পর মিলছে যৎসামান্য তেল। আমাদের সেই তেলের জন্য সে কমলগঞ্জ থেকে প্রায় ২০ কিলো চালায় আসতে হয়েছে। এখন আমাদের অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, তেল পাবো কিনা। আমরা কর্মজীবীদের জন্য খুব বেশি কষ্ট হচ্ছে। তেল খুঁজতে খুঁজতে যতটুকু তেল ছিল ওটুকু শেষ। আমাদের চাহিদা মতো আমরা ফুয়েল পাচ্ছি না, এই হচ্ছে মূল ব্যাপার। তেল দেয় না, তেল লাগিয়েছি, পাম্পও তেল দেয় না। ডিপো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ পাই না, বিক্রিও করতে পারি না। অকটেন পেট্রোল আমার এখানে নাই। কালকে আসরের পরে আইছে লাইন ধরা, কিন্তু তেল দিছে না। এদিকে জ্বালানি তেল মজুদ থাকার পরও বিক্রি না করায় এক ডিলারকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে জামালপুর জেলা প্রশাসন। আর নেত্রকোনার কেন্দুয়ায় জব্দকৃত পেট্রোল নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। অন্যদিকে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে দেশের ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সরকারের ভুল নীতি ও সিদ্ধান্তের কারণে প্রতি বছর ঈদের সময় সড়ক, নৌ আর রেলপথে ঝরে অসংখ্য প্রাণ, এমনটাই মনে করছেন পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা। বলেন, ঈদের সময় ২-৩ দিনে ১.৫ থেকে ২ কোটি মানুষকে রাজধানী থেকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ক্ষমতা নেই সরকারের। ফলে প্রতি বছরই ঈদের সময় ঘটে বড় ধরনের প্রাণহানির ঘটনা। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি বিআরটিএকে শক্তিশালী করার পরামর্শ দেন তারা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ঈদ মানে আনন্দ, বাড়ি ফেরার উচ্ছ্বাস আর প্রিয়জনের সাথে মিলনের দীর্ঘ প্রতীক্ষার অবসান। কিন্তু সেই ঈদ যাত্রাও পরিণত হয় শোকের মিছিলে। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী এবারের ঈদযাত্রায় গত ২ বছরের তুলনায় বেশি প্রাণহানি ঘটেছে। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটির তথ্য অনুযায়ী ঈদের আগে ও পরে ১০ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৯৮ জন, আর দুর্ঘটনার সংখ্যা ৩৭৩টি, যেখানে গত বছর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের। বিশেষ করে কুমিল্লায় ঈদরাতে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১২ জনের প্রাণহানি রেশ না কাটতেই রাজবাড়ির দৌলতদিয়ায় ফেরি থেকে বাস নদীতে পড়ে ২৬ জন নিহত হয়। ঈদের আগে সদরঘাটে ২ লঞ্চের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ৩ জন ও সবশেষ
শুক্রবার রাতে টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে 5 জনের প্রাণহানি ঘটে। এসব দুর্ঘটনা কি নিছক দুর্ঘটনা নাকি সড়কে নৈরাজ্য? পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ছোট শহরে অধিক জনসংখ্যা আর ঈদ বা বিশেষ দিবসে 2-3 দিনে এত লোকের যাতায়াতের সক্ষমতার ঘাটতি দায়ী। তাছাড়া সড়কে ফিটনেসবিহীন যানবাহন এবং পরিবহন মালিক শ্রমিকদের নৈরাজ্য দুর্ঘটনার জন্য দায়ী বলছেন তারা। যারা আসলে রেগুলেটেড হবে তারা এখন রেগুলেটর হয়ে গেছে, তারাই নিয়ন্ত্রণ করছে। ঢাকায় যারা থাকে 95% মানুষ ঢাকার স্থায়ী বাসিন্দা না, ঈদের সময় তারা বাড়ি ফিরবে, এটাই স্বাভাবিক। এই যে পলিসিগত ত্রুটি যেটা খেসারত দিচ্ছে সাধারণ মানুষ, এটা আসলে আমি বলবো স্বাধীনতার এই যে 55-56 বছরে ধারাবাহিকভাবে যারা সরকার ছিলেন তাদের পলিসির যে ভুল বা দুর্বলতা যেটাই বলি না কেন, সেটার খেসারত কিন্তু এখন আমরা দিচ্ছি। আর যাত্রী কল্যাণ সমিতি বলছে, নতুন সরকার পুরনো বন্দোবস্তের উপর নির্ভর করায় এবারের ঈদেও যাত্রী ভোগান্তি ও হতাহতের সংখ্যা কমাতে ব্যর্থ হয়েছে। এই পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি 300-র বেশি মানুষ নিহত হয়েছে এবং 1000-এর বেশি মানুষ আহত হয়েছে। আমাদের এই যে ফেরি ব্যবস্থাপনা চলছে, সড়ক ব্যবস্থাপনা চলছে, ট্রাফিক ব্যবস্থাপনা চলছে, এটা আসলে নতুন সরকারকে তার নিজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে ঢেলে সাজাতে হবে এবং পুরনো ধ্যান ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় পৃথক অভিযানে 3 জন সহ পলাতক 20 আসামিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব 7-এর সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন জানান, গতকাল র্যাব 7 ও 11 অভিযান পরিচালনা করে। এ সময় নোয়াখালীর কবিরহাট থানাধীন নবগ্রাম এলাকা থেকে এজাহার নামীয় আসামি মোহাম্মদ পারভেজকে এবং পাহাড়তলী থানাধীন উদালিয়া এলাকা থেকে আসামি মোহাম্মদ বেলাল ও বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলা বাজার এলাকা থেকে আসামি সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনাকালে দুষ্কৃতকারীরা র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় 4 র্যাব সদস্য আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম CMH-এ নিয়ে গেলে চিকিৎসকরা ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে সিলেটের যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে জকিগঞ্জ ব্যাটালিয়নের 19 বিজিবি থেকে 1 প্লাটুন এবং পদ্মা অয়েল PLCর ডিপোতে সিলেট ব্যাটালিয়নের 48 বিজিবি থেকে আরও 1 প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জের বিভিন্ন ডিপোতেও বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি জানায়, ডিপো এলাকায় নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত তেল সরবরাহ, অবৈধ মজুদ ও সীমান্ত পথে পাচার ঠেকাতে কড়াকড়ি নজরদারি চালানো হচ্ছে। এদিকে জ্বালানি তেল মজুদ থাকার পরও বিক্রি না করায় এক ডিলারকে 50,000 টাকা জরিমানা করেছে জামালপুর জেলা প্রশাসন। আর নেত্রকোনার কেন্দুয়ায় জব্দকৃত পেট্রোল নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। যারা প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের সরকার দলীয় বৈঠক শেষে এই কথা জানান চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। তিনি আরও বলেন, তেলের কোনো ঘাটতি নেই, কৃত্রিম ঘাটতি তৈরি হয়েছে কিছু মিডিয়া ও মানুষের কারণে। এবারের ঈদে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে যেন এমনটা না ঘটে সে বিষয়ে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জ্বালানি তেল চোরাচালানের কয়েকটি ঘটনা নজরে এসেছে, সেগুলো কঠোর হস্তে দমন করা হবে। বলেন, কৃষি উৎপাদন যেন ব্যাহত না হয় সেজন্য জ্বালানি তেলে ভর্তুকি দেওয়া হচ্ছে। তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতি উৎসাহিত কিছু চোরাচালানির কারণে। কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে, চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে, পার্শ্ববর্তী বহু দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে। কৃষি উৎপাদনে কোনো রকমের মূল্য বৃদ্ধি না হয়, সংকট না হয়, সেই জন্য আমরা অতিরিক্ত ভর্তুকি দিয়ে সেই মূল্যটা আমরা ধরে রেখেছি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগে তিনি গুলশানে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। এ সময় অপেক্ষায় থাকা
নেতাকর্মীরা স্লোগানে তাকে বরণ করে নেন। এর আগে তার আগমন ঘিরে সকাল থেকেই প্রস্তুতি নেওয়া হয় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। নিরাপত্তা নিশ্চিতে কার্যালয়ের সামনে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিনভর নেতাকর্মীদের উপস্থিতি আর স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন। কার্যালয়ের প্রধান ফটকে বসানো হয়েছে নিরাপত্তা স্ক্যানার, ব্যারিকেড দিয়ে সংরক্ষিত করা হয়েছে বিএনপি অফিস। কেন্দ্রীয় কার্যালয়ে দাপ্তরিক কাজে অংশ নেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের।